এটা হচ্ছে মূল মন্দির। এই মন্দিরটাই প্রথমে হয়েছিল। হরিদাস ঠাকুরের আবির্ভাব এই ইতিহাস থেকে জানতে পাই 1449 খ্রিস্টাব্দ ভাদ্র মাসে, এবং মুসলিমদের আন্তরিক সহযোগিতা ছাড়া আজকের এই পর্যায়ে আসা আমাদের পক্ষে আদৌ সম্ভব ছিল না। কানে শুনতে পাচ্ছি ভয়টাই দেখা গেছে, দেখিছে তারা মাছ বাংলাদেশেও ধরছে, হ্যাঁ হ্যাঁ, একজন ইন্ডিয়া ইন্ডিয়া ধরছে। মাছ যে কোন দেশের কেউ কিন্তু বলতে পারবে না। এটা বলতে মাছ পারবে কিন্তু না। তারা ধরছে সবাই, মাছের কোনো বর্ডার নেই। না মাছের কোনো অর্ডার নেই। আমরা আজকে যাচ্ছি হরিদাস ঠাকুরের জন্মভিটা। এটা হচ্ছে কলোনা থানার একেবারে শেষ প্রান্ত, অর্থাৎ ইন্ডিয়ার বর্ডার একদম দেখা border-এ। যাবে। তো এখানে যে বাদ বাকি গল্পটা ইতিহাসটা বলবো, চলুন যাওয়া যাক। যাত্রা শুরু হয়েছে, আমরা এগিয়ে চলেছি সামনের দিকে। সুন্দর একটি মনোরম পরিবেশ, বিকালের ঠান্ডা ঠান্ডা বেশ বাতাস, রোদ নেই, আর বর্ষার পানিতে চারিদিকে মানুষ মাছও মারছে। এদিকে এসো টারজান, তোমার নাম কি টারজান? হ্যাঁ খেলো। বন্ধুরা যারা টারজান তারা এই যে দোল খাচ্ছে। বাবা তোমরা পড়ে যাও না তো, পড়ে যাও না তো? আমরা এবার একটু বিরতি নিচ্ছি এক জায়গায় দাঁড়িয়ে। খুবই সুন্দর একটা পরিবেশ, চমৎকার হ্যাঁ। পরিবেশ, একেবারে গ্রাম গ্রাম মাঠ। এখন মাঠের ভিতর দিয়ে ইট ইজ সোলিং। এটা ইট ইজ সোলিংটা অনেক আগের ইট ইজ সোলিং। খুবই সুন্দর একটা পরিবেশ। ভাই আমার যখন বয়স প্রাইমারিতে মানে 2-তে পড়ি, সেই সময় এই ইট ইজ সোলিং দিয়ে ইন্ডিয়ায় পার হয়েছে ভ্যানে করে। সেই সময় এত খারাপ ছিল না এই ইট ইজ সোলিং, সেই ধরে এখনো পর্যন্ত ঠিক হয়নি। আচ্ছা, আপনার কি মনে হয় হবে? হবে না আশা করি। সরকার চেঞ্জ হচ্ছে কিন্তু এই ইট ইজ সোলিং তো হচ্ছে না। এর মা বাপ গোষ্ঠী বাংলাদেশের সভ্যতা। আমরা বিরতির পরে আবার রওনা দিলাম হরিদাস ঠাকুরের আশ্রমের উদ্দেশ্যে। অবশেষে চলে আসলাম হরিদাস ঠাকুরের জন্মভিটায়। এটা হচ্ছে মেন ঢোকার পথ, এই হচ্ছে গেট। আসলে রোদের আলোটা এইদিকে তো সেজন্য একটু এই যে নামাজ শ্রী শ্রী ব্রহ্ম হরিদাস ঠাকুরের জন্মভিটা। কিন্তু একটা বিষয় লক্ষণীয়, সেটি হচ্ছে ওনার যে জন্ম 1449 খ্রিস্টাব্দ। হ্যাঁ, তারপরে 2009 সালে কিন্তু এটা আবার নতুন করে শুরু করা। হ্যাঁ হ্যাঁ। আমাদের এই যে এইখানে দেখেন অনেক মানুষই যাচ্ছে, এইখানে দূর থেকে অনেক মানুষ আসে দেখতে। এই যে জন্মভিটার মূল গেট, এইখান থেকে আমরা প্রবেশ করব। যাবতীয় কথা ওইখানে যে হবে। যাওয়ার পথটা আসলে অতটা মসৃণ বা সুন্দর না, কারণ একে তো ইটের সলিং, তারপরে হচ্ছে ইটগুলো খুব সুন্দর নেই। অবশেষে আমরা হরিদাস ঠাকুরের জন্মভিটায় চলে এসেছি। এটা ঢোকার পথে প্রথম ডান সাইডে মন্দিরটি নিতাই গৌর সেবাকুঞ্জ। এটা হচ্ছে গৌর নিতাই। দেখেন এইখানে বিগ্রহ আছে। এটা হরিদাস ঠাকুরের জন্মভিটার ঢোকার মূল ডান সাইডে, এবং এটা আপনাদেরকে দেখাবো। এ হচ্ছে মূল মন্দির, সেইখানে আমরা যাব। এটা হচ্ছে মূল মন্দির। আমরা এখন মূল মন্দিরে যাচ্ছি। এখানে খুবই সুন্দর একটা পরিবেশ, এটা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে মূল মন্দির। এই যে আমরা এখন হরিদাস ঠাকুরের মূল মন্দিরে আছি।
এটা হচ্ছে মূল মন্দির। এই মন্দিরটাই প্রথমে হয়েছিল। আপনারা তো দেখতে পাচ্ছেন এই মন্দিরটা অনেক নিচু। এইখানটাই প্রথমে হয়েছিল এই মূল মন্দির। নওয়াজ্য শ্রী শ্রী ব্রহ্ম হরিদাস ঠাকুরের জন্মভিটা আশ্রম। এই মূল মন্দির যে ভিত্তিপ্রস্তর স্থাপন করছে ভক্তিমতী ছায়ারানী বসু এবং কলারোয়া সনাতন ধর্ম স্বেচ্ছাসেবক পরিষদ। ভক্তিমতী ছায়ারানী বসু ইনি হচ্ছে এই মূল মন্দিরটাই মেন। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূল মন্দির। এই মন্দিরটাই প্রথমে হয়েছিল। এই মূল মন্দিরের ভিতরে আসলে বেসুরি ভিতরে যাওয়া সম্ভব না, কারণ এখানে কেউ নাই। ঠাকুর হরিদাস ঠাকুর আছে। জয় হরিদাস ঠাকুরের জয়। আপনারা দেখতে পাচ্ছেন এটা হরিদাস ঠাকুরের বিগ্রহ। এটা হরিদাস ঠাকুরের বিগ্রহ। এই মন্দিরটা চারি সাইডটাই আপনাদেরকে দেখাবো। মন্দিরগুলো প্রদক্ষিণ করছি। এই যে এটা মূল মন্দিরের পিছন সাইড। মন্দিরটা প্রদক্ষিণ করছি। আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা পরিবেশ। আসলে ধর্মীয় স্থানে এসে মন্দির পরিদক্ষিণ করা খুবই ভালো। এখানে অনেক ভক্তরা আসছে। এটা রাধাকৃষ্ণ মন্দির। আপনার বাসা কোথায়? এখানে। তো এই জায়গা সম্পর্কে আমাদেরকে একটু বলেন। আসলে এই জায়গাতে আপনি 15 বছর ধরে আছেন, কত দর্শনার্থী আসে বা এখানকার পরিস্থিতি কেমন একটু যদি বলতেন। এখন পরিস্থিতি এখন দেখা যাচ্ছে স্বাভাবিক। এই অসুবিধার জন্য দেখা যাচ্ছে মাসখানের মতন আমাদের এখন ভক্ত তো এখানে তো আগমন নেই। এই জন্য আমাদের এখন পরিস্থিতি খুব একটা ভালো না, কারণ আমাদের ভক্ত আগমনে আমাদের এত ধানটা চলে, বুঝছেন, কিন্তু এখন তো ভক্ত আগমন নেই। কত বছর ধরে আছেন এখানে? এখানে 15 বছর আছে। 15 বছর ধরে এখানে আছেন। সব থেকে কি এবার একটু ভক্ত কমে হয়েছে? ভক্ত না, এর আগে তো ভক্ত প্রচুর ভক্ত এসেছে, এই শুধু 1 মাস ভক্ত আসছে না। সকাল থেকে কি কি কার্যক্রম করেন এখানে? সকালে আমরা ওই এখন 5টার সময় আমরা উঠি, উঠতে 4টের সময়, কিন্তু ওপরে ব্রিজের সমস্যা তো স্ট্যান্ড করতে অসুবিধা। 5টার সময় উঠি, 5টার সময় উঠি আমাদের মঙ্গল আরতি হয়। আচ্ছা 9টার সময় আবার আপনার পুজো হয়, আবার 12টার সময় অন্নভোগ হয়। আর বৈকালে দেখা যাচ্ছে যে বৈকালটা ডাব দেখ বা মিশ্রির জল থেকে একটা সেবা দেয়, আর সন্ধ্যেবেলা একটা পুজো হয়। এই 5 বার হয়। এইখানে আছেন এই 15 বছর ধরে। আপনার স্থানীয় বাড়ি এটা? না, এইখানে থাকাকালীন আপনার কোনো অলৌকিক কোনো ঘটনা দেখছেন বা ঘটছে আপনার ভিতরে? জঙ্গল যখন থাকতো, যখন জঙ্গলের ভিতরে যখন ছোট একটা মন্দির ছিল, ছোট্ট একটা ওই মাঝখানে মন্দিরটা ছিল, হ্যাঁ মাঝখানে যে মন্দিরটা, ওইটা ছিল। তখন আমি সকাল থেকে পুজো করতাম, বিশাল জঙ্গল ছিল। পুজো করতে যদি পুজো দিতে আসি সন্ধ্যেবেলা, তো ধরেন তখন তো কারেন্ট ছিল না, হেরিকেন ছিল। হেরিকেনটা এখন আছে, সেই হেরিকেন এখনও আছে। হ্যাঁ, হেরিকেন যারা যায়নি পুজো করতে, পুজোর সময় এসে ঘরের মন্দিরে এসে হেরিকেন চালাতাম, যাই পুজো করতাম, তো বাড়ি ঝুমঝুমুর বাড়ি নাচতো। হ্যাঁ, তা আমরা কোনোদিন কেউ ক্ষতি করিনি, হ্যাঁ কিছুই করিনি। তখন তো যা আছে এই রাস্তায় এই ভিতর দিয়ে 2 মাইলের ভিতরে
দিন মানে যেতে গেলে লোকে ভয় করতো। এত বাগান ছিল এখানটা? এত বাগান ছিল, এত ভয়ঙ্কর জায়গা ছিল। তাহলে মানে কি করতো তারা এসে এখানে নাচতো? তাদের তো আমি দর্শন পাতাম। কিন্তু কানে শুনতে পাচ্ছেন যে কেউ যাচ্ছে? কানে শুনতে পাচ্ছি যে কোনো ভূমিকরে নাচতেছে। হ্যাঁ হ্যাঁ, অথচ আমার কোনো তারা ক্ষতি করেনি বা কিছুই করেনি। হ্যাঁ, আর দেখা যাচ্ছে আমাদের গোসাই এসেছিল আর গোসাই ক্ষতি করেছি তাদের, কিন্তু আমার কোনো কিছু করেনি। কেমন ক্ষতি হয়েছিল? দেখা যাচ্ছে যে ভয়টাই দেখা গেছে, দেখিয়েছে তারা আগের গোসাই? হ্যাঁ, আমরা কলারায় রয়েছি না, আবার চলে আসতে পারবো। আচ্ছা, তারা ভয় পেয়ে চলে গেছে? ভয় পেয়েছে, আবার পেয়েছে দাঁড়িয়ে আবার গেছে। অনেক শুধু ও শুধু ভয় পায়নি, অনেক মিডিয়ার দেখেছি। হ্যাঁ, তার দর্শন দেখেছে যে যাচ্ছে এইভাবে, কিন্তু আমার তারা কি দেখেছিল মূলত? কিছু আকৃতি বলতে পারবে? দেখা যাচ্ছে অনেক সময় আকৃতি দেখা যায়, অনেক সময় মেয়েরা যাচ্ছে। হ্যাঁ, এইসব মেয়েকে যাচ্ছে এই বাড়িতে। হ্যাঁ, অনেক সময় দেখা যাচ্ছে যে অনেক গোসাইরা এসে ভূমি করে নাচতেছে। হ্যাঁ, এইরকম একটা দেখেছি। তারা অনেক বিডিআরও দেখেছি, বিডিআরও তখন রেকর্ড করে আমার এই সাইড দিতে হচ্ছে না, হয়তো তারা দেখেছে, কিন্তু আমার কোন তারা দর্শন দেয়। আপনার কোনোদিন দর্শন দেয়নি? ঠাকুর মশাইয়ের কাছ থেকে কিছু কথা শোনার পরে আবারও মন্দিরের চারি সাইডটা আপনাদেরকে দেখাচ্ছি। এটা আছে কাউন্টার। এটা দেখেন সেই মূল মন্দির। এটা হচ্ছে হরিদাস ঠাকুরের মূল মন্দির। এটা প্রথমে হয়েছিল এই মন্দিরটা, আমরা দেখছিলাম অনেক আগে, 2009 সালে। 2009 না, 2010-এ এই মন্দিরটা হয়েছিল। এই আপনারা দেখতে পাচ্ছেন এখানে হরিদাস ঠাকুরের বিগ্রহ আছে। এটা হচ্ছে মূল মন্দির। তার পরবর্তীতে পাশে হরিদাস ঠাকুরের আরও কয়েকটা মন্দির করা হয়েছে এবং খুবই সুন্দর। এই যে জায়গাটা দেখছেন, খুবই সুন্দরভাবে এটা টাইলস বসিয়ে খুবই সুন্দর একটা মন্দির। মানে এখানে আসলে আত্মা মানে খুব সুন্দর লাগে, কী বলবো, আত্মা ঠান্ডা হয়ে যায়। না থাকে না কোনো চিন্তা, থাকে না কোনো কিছুই। খুবই সুন্দর একটা মনোরম পরিবেশ। আপনারা দেখতে পাচ্ছেন চারি সাইডে ভক্তের আগমন, অনেক ভক্ত আসছে এখানে। এখানটায় অনেক ভক্ত আসছে। এটা সেই সোনাই নদী। এইখানটায় যজ্ঞ হয়, নাম যজ্ঞ অনুষ্ঠান হয় এইখানটায়। ওইগুলো হচ্ছে স্টেজ, ওইখানে ভগবদ গীতা পাঠ, অনেক অনুষ্ঠান হয় এইখানটায়। মূল নামযজ্ঞ অনুষ্ঠানটা হয় এইখানটায়। এই যে গোল চত্বর, এইখানটায় মূল নামযজ্ঞ অনুষ্ঠান। আর এই সমস্ত এলাকা জুড়ে যা দেখছেন, এই সব জায়গাটায় মানুষ, প্রচুর মানুষ থাকে এইখানটায়। সম্পর্কে আসলে আপনি কতটুকু জানেন, কবে থেকে শুরু হয়েছে, এটা একটু ইতিহাস জানতে চাই। নামাচার্য শ্রী শ্রী ব্রহ্ম হরিদাস ঠাকুরের আবির্ভাব এটা ইতিহাস থেকে জানতে পাই 1449 খ্রিস্টাব্দ ভাদ্র মাসে। তারপরে দীর্ঘদিন এটা অরক্ষিত অবস্থায় ছিল। 2009 সালে আনুষ্ঠানিকভাবে আমরা এটাকে উদ্ধার করি এবং 9 সাল থেকে এই জন্মবেটা আশ্রম পরিচালনার কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়। তো এখন আসলে পরিস্থিতি কি দেখছেন, কেমন চলছে, মানুষের ভক্তদের আনাগোনা কেমন দেখছেন? না, পরিস্থিতি তো ভালো, পরিস্থিতি যেভাবে ছিল ওইভাবেই আছে। এখন ভক্ত উপস্থিতি একটু কম, কিন্তু অস্বাভাবিক কিছু না। মূলত যে উৎসবটি হয় এটি কখন হয়? বছরে দুটো বড় উৎসব হয়। একটা হলো ঠাকুরের আবির্ভাব তিথি, এটা অগ্রহায়ণ মাসের শুক্লাপক্ষে চতুর্থী তিথি। আর সবচেয়ে বড় যে বার্ষিক উৎসবটা আমাদের হয়, এটা হলো দোল পূর্ণিমার 5 দিনের মাথায় পঞ্চম দোলে, সাধারণত মার্চ মাসেই পড়ে এটা। ওপার থেকে এক সময় মানুষ আসতো হরহামেশা। এই যে ভিসা জটিলতা বা হচ্ছে প্রশাসনিক এক কথায় যে সুযোগ সুবিধা না থাকার কারণে
ভক্তরা আসতে পারেন না, এই বিষয়টা কি বলবেন? এটা দুইবার পরপর 2012 সাল এবং 2024 সাল এই বার্ষিক যে ধর্মীয় উৎসব আমাদের মার্চ মাসে হয়, দুই দেশের প্রশাসনের আলোচনার মাধ্যমে বর্ডার ওপেন করে দিছিল। তারপর থেকে আমরা ওইটার ব্যাপারে আর আবেদনও করি না। তো এখন যারা আসে ভিসার মাধ্যমেই আসে, আর ভিসার জটিলতা এখন যেটা আছে এটা মনে হয় থাকবে না, কেটে যাবে। মানে ওইভাবে কি আয়োজন করা সম্ভব আগের মতো? আমরা ওইভাবে আর অ্যাপ্লাই করি না। অ্যাপ্লাই করার পরে আশা করি সম্ভব, কিন্তু ওইভাবে আর করা হয় না। গ্রামে হিন্দু কমিউনিটি 20 থেকে 25 ঘরের মতো, বাকিটা সবই মুসলিম, এবং মুসলিমদের আন্তরিক সহযোগিতা ছাড়া আজকের এই পর্যায়ে আসা আমাদের পক্ষে আদৌ সম্ভব ছিল না। মূলত তাদের সহযোগিতার কারণেই আমরা এই পর্যন্ত আসতে পেরেছি। তো তারা উৎসব বলে কি সবাই এক কাতারে অংশগ্রহণ? অবশ্যই এটা সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা অনুষ্ঠানগুলো করে থাকি। আমি আসলে এই মন্দিরের ভিতরে ছিলাম। রুই মাছের বাচ্চা, পুঁটি মাছ। আমরা আছি আপাতত সোনাই নদীর ধারে। মাছ কোন দেশের কেউ জানে না? জাহাঙ্গীর ভাই ভিডিও করছে। এটা আছে ইন্ডিয়া। দাদা, মাছ বাংলাদেশেও ধরছে, হ্যাঁ হ্যাঁ, একজন ইন্ডিয়া ইন্ডিয়া ধরছে। মাছ যে কোন দেশের কেউ কিন্তু বলতে পারবে না। এটা বলতে মাছ পারবে কিন্তু না। তারা ধরছে সবাই। মাছের কোনো বর্ডার নেই। না, মাছের কোনো বর্ডার নেই। এটা আসলেই একটু মজা করছে। এটা হচ্ছে আমাদের গঙ্গা। আর দেখেন এই যে মাছ, সোনাই নদীতে মাছ ধরছে, দেখেন জাল মাছ। এটা হচ্ছে প্রধান ঘাট, মূল মন্দির। আপনারা দেখতে পাচ্ছেন এই যে হচ্ছে মূল মন্দির। মন্দিরের সামনের পাশে এটা, মন্দির থেকে মন্দিরের সামনে এটা হচ্ছে প্রথম ঘাট। এই ঘাটটা প্রথমে হয়েছিল, তার পরবর্তীতে ওই পাশে ঘাট হয়েছিল। প্রথমে যেটা গিয়েছিলাম এটা দেখতে পাচ্ছেন। একটা জিনিস লক্ষ্য করছি, এই নদীর ওই পারে ইন্ডিয়ার সাইড বর্ডার, মানে বলা যায় 50 হাত অন্তর অন্তর বিএসএফ, এটা বলা যায়। কারণ দেখছি 50 হাত অন্তর অন্তর বিএসএফ, এত কড়াক করে এই বর্ডারটা। এখন এই দেশের পরিস্থিতি খারাপ, সেই হিসাবে এখন বর্ডারটা খুবই কড়াক্কার। আপনারা দেখেন এর আছে সোনাই নদী, আমাদের গঙ্গা। ও, একটা কথা ভুলে গেলাম, সোনা নদীতে সোনা পাবেন কিনা জানি না, তবে এখানে আসলে মন ভালো হয়ে যাবে। হ্যাঁ অবশ্যই, খুব মনোরম একটি পরিবেশ। হ্যাঁ, সোনা পাওয়া যাক কিনা না, সোনার মতন মাছ পাওয়া যাবে। দেখছেন খাপনে খাপনে মাছ উঠছে। আপনার এই যে দেখছেন এটা হচ্ছে তুলসী পিড়ি, এটা হচ্ছে মূল। গুলি তাক করে রেখেছে, আমরা পালিয়ে এসেছি। আয় হ্যাঁ, শিখিত চলেন। এটা দেখছেন এখন সন্ধ্যা হয়ে গেছে, তো এখন বিএসএফ সংকেত দিয়ে দিচ্ছে আমাদের চলে যাওয়ার জন্য, তার জন্য চলে যাচ্ছি। এটা হচ্ছে গাছতলা, আমাদের সংকেত দিয়ে দিয়েছে ওই পার থেকে অলরেডি, তাই আমরা চলে যাচ্ছি। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমার এই ভিডিওটা যদি ভালো লাগে, আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং পাশে থাকবেন, এটাই বলবো আপনাদেরকে।